আমার স্নেহের ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথমে যে 3টে চ্যাপ্টার সেটা কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বর চ্যাপ্টারটা সেটাও শেষের মুখে। এবার 3 নম্বর চ্যাপ্টারে আছে তোমাদের ক্ষয়চক্র। সেই ক্ষয়চক্র থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি কিন্তু এখনো দেওয়া হয়নি, যেটা আমি আজকের ক্লাসে দিচ্ছি। এর সাথে বলে রাখি, যদি কেউ আজকেই প্রথম ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেব, তাহলে পুরানো পিডিএফ গুলো পেয়ে যাবে। যাই হোক, ক্ষয়চক্র থেকে যে গুরুত্বপূর্ণ লং কোশ্চেনগুলি তোমরা করবে সেটা হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি চিত্র সহ লেখো। এটা কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্র ভীষণ গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। অর্থাৎ ভূমিরূপ যে ফাংশন মানে কার্যকারিতা, কিসের কিসের? স্ট্রাকচার, ভূমিরূপের যে গঠন, প্রসেস প্রক্রিয়া, ক্ষয় বহন সঞ্চয়, এবং স্টেজ অর্থাৎ যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে যে ভূমিরূপগুলো যায়। তোমরা যদি এই স্বাভাবিক ক্ষয়চক্রের লং কোশ্চেন এবং মরু ক্ষয়চক্র লং কোশ্চেনটা করে থাকো তাহলে বুঝবে যে এখানে প্রত্যেকটা পর্যায়ের অর্থাৎ যৌবন পরিণত বার্ধক্য অবস্থার প্রত্যেকটা পর্যায়ের কি কি ভূমিরূপ হচ্ছে সেটা তুলে ধরতে হবে। ফলে এই কোশ্চেনটা এলে লং কোশ্চেনে না করারই চেষ্টা করবে, কারণ এর পরিধিটা অনেক বড় হবে, যেটা একটা কোশ্চেনে অনেকটা টাইম তোমাদের নিয়ে নিবে। কিন্তু কোশ্চেনটা একদম যেটা মাথায় রাখবে যে সমস্ত চ্যাপ্টারটাই জানা হয়ে যাবে এই একটা কোশ্চেনের উত্তর করলে। ডেভিসের মরু ক্ষয়চক্র মতবাদ অবশ্যই পিডিএফ সহ আমার ক্লাস দেয়া আছে, দেখে নিবে। এরপরে আমি 3 নম্বরের প্রশ্নগুলো বলছি, একটু ক্লোজ করে নিয়ে চলে আয়, নাহলে আমাকে আর দরকার নেই এখানে, হ্যাঁ, যেন কোশ্চেনগুলো বুঝতে পারে। 3 নম্বরের প্রশ্নে আছে ডেভিসের ক্ষয়চক্রের পূর্ব শর্ত, অর্থাৎ কোন কোন কন্ডিশন হলে এই ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র কাজ করে। স্থিতিশীল ও গতিশীল পুনর্যৌবন লাভের পার্থক্য। নদী একটা জায়গাতে কাজ করছে, সে হঠাৎ করে তার ক্ষয় করার ক্ষমতা যখন বাড়ে তার মানে সে পুনর্যৌবন লাভ করছে। সেটা দুটো ক্ষেত্রে হতে পারে। একটা গতিশীল, হঠাৎ করে ভূমিভাগের উত্থান হলো, তখন নদীর গতি বেড়ে যাবে, এই উত্থান বা অবনমন দ্বারা যদি পুনর্যৌবন লাভ হয় তখন গতিশীল। আর স্থিতিশীলটা সাময়িক কারণে, হয়তো নদীর জল বেড়ে গেছে, নদী বোঝার পরিমাণ কমে গেছে, তখন যে নদী ক্ষয় করছে সেটা স্থিতিশীল। মানে স্থিতিশীলে ক্ষয় করার ক্ষমতাটা কম, গতিশীলে হঠাৎ করে ভূমিভাগের পরিবর্তন ঘটে। নদী মঞ্চ ক্লাসে আলোচনা করা আছে। নদী উপত্যকা যেভাবে ধাপে ধাপে নেমে আসে, এর সৃষ্টির প্রক্রিয়াটি অবশ্যই ছবি করবে, ছবি বলা না থাকলেও 3 নম্বরের প্রশ্নে ছবি করার চেষ্টা করবে। নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়, আমরা জানি সেই সৃষ্টির কারণগুলি। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে কেন সমপ্রায় ভূমির সৃষ্টি হয়, সেটা স্বাভাবিক ক্ষয়চক্রের যে বার্ধক্য পর্যায়ে সেখানে সমপ্রায় ভূমিরূপটি দেখে নিবে। উপত্যকার মধ্যে উপত্যকা কিভাবে গঠিত হয়, একটা উপত্যকা তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, নদী যখন আরো তার খাতটাকে ক্ষয় করে তখন তলায় একটা ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, তাকে বলে উপত্যকার মধ্যে উপত্যকা। মোনাডনক ও ইনসেলবার্গের 3টি পার্থক্য আমি একটু পরেই বলছি। মোনাডনক ও ইনসেলবার্গের পার্থক্য কিভাবে তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন বা লাস্ট 3 নম্বরের কোশ্চেন, স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের 3টি পার্থক্য লেখো। সেটা কিন্তু লং কোশ্চেন দুটো করা থাকলেই করতে পারবে। এরপরে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, এই প্রশ্নগুলি সবই 2 নম্বরে। এটা তো প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, লং কোশ্চেন করা আছে, সেখানে উত্তর পেয়ে যাবে। তাও যদি তোমাদের মনে হয় 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিলে তোমাদের সুবিধা হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, লিখে দেবো। এই যে বললাম পরে ইনসেলবার্গ, সেটা কি? পেনিপ্লেন, পেডিপ্লেন। দেখো দুটোই প্লেন মানে সমতল ভূমি, পেনিপ্লেন মানে প্রায় সমভূমি। এই সমপ্রায় ভূমি গঠিত হয় স্বাভাবিক ক্ষয়চক্রে, আর পেডিপ্লেন গঠিত হয় মরু ক্ষয়চক্রে, যেখানে বায়ু প্রধান ভূমিকা নেয়। আর যেটা পেনিপ্লেন সেখানে নদীর কাজ প্রধান ভূমিকা নেয়। এই পেনিপ্লেনের মধ্যে যদি কোনো উচ্চ ভূমিভাগ অবস্থান করে সেটা হচ্ছে মোনাডনক, আর পেডিপ্লেন যেটা মরু অঞ্চলে বায়ু যেখানে প্রধান ভূমিকা নেয় কাজের ফলে, সেখানে পর্বতের পাদদেশ অঞ্চলে সমপ্রায় ভূমি গঠিত হলো, তার উপর যখন উচ্চভূমি অবস্থান করে সেটা হচ্ছে ইনসেলবার্গ। তাহলে ইনসেলবার্গটা শুষ্ক অঞ্চলে, মোনাডনকটা আর্দ্র অঞ্চলে। নিক বিন্দু কি তোমরা জানো, জলপ্রপাতের একদম লাস্টের যে বিন্দু সেটা হচ্ছে নিক বিন্দু।
আবারও বলছি, সংজ্ঞা যদি জটিল বলে মনে হয়, যদি আমাকে লিখে দিতে হয়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সবগুলো সংজ্ঞা লিখে দেবো। খোদিত নদীবাগ কাকে বলে, এটি 2 নম্বরের প্রশ্ন। যুগ্ম নদীমঞ্চ কি, 2 নম্বরের প্রশ্ন। নদী গ্রাস কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন। যেগুলো বলছি সেগুলো সবই ক্ষয়চক্রের লং কোশ্চেনে আছে। উত্থিত সমুদ্র সৈকত বা সমুদ্র মঞ্চ, এটা সৈকত মঞ্চ, এটা একটু বলে নি। কোনো কারণে ভূয়ালনের ফলে সমুদ্রের যে উপকূল ভাগ সেটা উঠলো, যদি 50 মিটারের কম উঠে সেটা হচ্ছে সমুদ্র সৈকত। সৈকত বা বেলাভূমি মানে আমরা যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বেড়াতে যাই, যেটা বিচ, যে বালির উপর দিয়ে আমরা হেঁটে যাই, সেটা হচ্ছে সৈকত। উত্থিত সমুদ্র সৈকত, সৈকতটা উঠলো যেটা 50 মিটারের কম উঠলে, 50 মিটারের বেশি উঠলে তাকে বলছে সৈকত মঞ্চ। পর্যায়িত নদী কাকে বলে, একটি 2 নম্বরের কোশ্চেন। প্লায়া কি, 2 নম্বরের কোশ্চেন। এখানে তোমাদেরকে বলে রাখি, প্লায়া হচ্ছে মরু অঞ্চলে সেভাবে জল নেই, তো অল্প যেটুকু জলের ধারা আছে কোনো একটা অবনমিত স্থানে এসে জমা হয়, অর্থাৎ মরু অঞ্চলের হ্রদগুলোকে বলে প্লায়া। যেখানে আমাদের এই যে সমতল ভূমি অঞ্চল, এখানে ক্ষয়চক্রের শেষ সীমা সমুদ্র সমতল। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ সীমাগুলো হয় এই প্লায়া। প্লায়া আসলে হ্রদ, এটা ভারতের থর মরুভূমিতে বলে প্লায়া, আমেরিকা যুক্তরাষ্ট্রে একেই বলে বোলসন। ঠিক আছে, বুঝতে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, হাই পয়েন্টটাও যুক্ত করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। টাটা।